হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু অ্যানাদার লেকচার অফ ইলেকট্রোকেমিস্ট্রি। ইলেকট্রোকেমিস্ট্রির আজকের এই লেকচারে আমরা শিখব ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের ফলে যে সকল পদার্থ উৎপন্ন হয় তাদের মোল সংখ্যা কত হয় এবং তাদের অণু সংখ্যা এবং পরমাণু সংখ্যা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেই সম্বন্ধে আমরা একটু জানব। দেখো, কম্পিটিটিভ এক্সাম এবং বোর্ডের জন্য খুব ইম্পর্টেন্ট একটা লেকচার, এখান থেকে কোশ্চেন জিজ্ঞাসা করা হয়, সুতরাং ভিডিওটা শেষ অবধি দেখতে থাকবে এবং অবশ্যই বুঝবে জিনিসগুলো কি কনসেপ্ট রয়েছে, কনসেপচুয়াল জিনিসগুলো অবশ্যই বুঝবে। শুধু এরকম নয়, না বুঝে শুধু মুখস্থ করে নেবে, এরকম করলে কিন্তু ডিফারেন্ট টাইপের কোশ্চেন ফ্রেম করলে তোমরা পরীক্ষায় সলভ করতে পারবে না। আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই পেন অ্যান্ড পেপারে নোট ডাউন করতে থাকবে, ওকে? আর ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবে। সো ডু হিট দ্য লাইক বাটন অ্যান্ড এনজয় দ্য লেকচার। তড়িৎ বিশ্লেষণের ফলে আমরা কি জানলাম? যে তড়িৎ দ্বারে পদার্থ উৎপন্ন হবে বা ওই তড়িৎ দ্বারে থেকে দ্রবীভূত হবে। কতটা পরিমাণ পদার্থ উৎপন্ন হচ্ছে ওই তড়িৎ দ্বারে, কতটা পরিমাণ তড়িৎ চালনা করছো, তার ফলে কতটা ওখানে তড়িৎ দ্বারে ওই মৌলটা উৎপন্ন হচ্ছে বা দ্রবীভূত হচ্ছে, সেটা আমরা জানবো। ঠিক আছে? বেসিক্যালি এখানে পরিমাণ বলতে কিসের বেসিসে বলা হচ্ছে পরিমাণ? বলতো যে কত মোল ওই মৌলটা তৈরি হবে বা কত সংখ্যক পরমাণু বা কত সংখ্যক অণু তৈরি হবে। বুঝতে পেরেছো? এইটা আমরা ক্যালকুলেট করতে চাই। তো বেসিক্যালি ইট ডিপেন্ডস আপন দ্য ভ্যালেন্সি বা চার্জ অফ দ্যাট পার্টিকুলার আয়ন। এটা কত পরিমাণ উৎপন্ন হবে সেটা কার উপর ডিপেন্ড করে? ওই যে আয়নটা ক্যাথোড বা অ্যানোডে মুক্ত হচ্ছে, ওই আয়নের রেসপেক্টিভ চার্জের উপর ডিপেন্ড করছে বা ভ্যালেন্সির উপর ডিপেন্ড করছে যে ও কতটা পরিমাণ উৎপন্ন হবে। ঠিক? এবার তোমাকে এইটা যদি ক্যালকুলেট করতে হয়, একটা সবচেয়ে ইম্পর্টেন্ট ফর্মুলা তোমাকে মনে রাখতে হবে, ফর্মুলা মানে রিলেশন মনে রাখতে হবে। সেটা হচ্ছে এইটা যে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান 1 মোল আয়ন ডিভাইডেড হয়ে হচ্ছে যোজ্যতা, ওই আয়নের যোজ্যতা যে আয়নটা মুক্ত হবে। বুঝতে পারছো তো আমরা কি করতে যাচ্ছি? দেখো, তাহলে আমরা স্টেপ ওয়াইজ ম্যানারে আস্তে আস্তে করে দেখব 3টা কেসের ক্ষেত্রে। কি কি কেস? যে যদি ওই আয়নটার যোজ্যতা 1 হয়, যোজ্যতা 1 মানে তার 1 প্লাস চার্জ বা 1 মাইনাস চার্জ তো সেটাই তো তার যোজ্যতা অ্যাকচুয়ালি। 2 প্লাস চার্জের ক্ষেত্রে দেখবো, মানে যা হচ্ছে যোজ্যতা 2, মানে একযোজীর ক্ষেত্রে দেখবো, একযোজী আয়নের ক্ষেত্রে দেখবো, দুযোজী আয়নের ক্ষেত্রে দেখবো, আর হচ্ছে ত্রিযোজী আয়নের ক্ষেত্রে দেখবো যে কতটা পরিমাণ তড়িতের ফলে কতটা পরিমাণ হচ্ছে আমার পদার্থ উৎপন্ন হচ্ছে। ঠিক? তাহলে আমি 3টা কলাম করে দিচ্ছি, একদম সিস্টেমেটিক ওয়েতে আমরা যাব। একযোজীর ক্ষেত্রে দেখবো আমরা একবার, দ্বিযোজীর ক্ষেত্রে আমরা দেখব, আর হচ্ছে ত্রিযোজী আয়নের ক্ষেত্রে দেখব। ঠিক? এবার একটা খেয়াল রাখতে হবে, একযোজীর ক্ষেত্রে ফাইন, দ্বিযোজী আর ত্রিযোজীর ক্ষেত্রে আরও 2টো অ্যাসপেক্ট কনসিডার করতে হবে। দ্বিযোজীর ক্ষেত্রে দ্বিযোজী 1 পরমাণু হতে পারে, আবার দ্বিযোজী দ্বিপরমাণু হতে পারে। দ্বিযোজী 1 পরমাণু বলতে মানে চার্জ 2 হবে, মানে জিঙ্ক 2+, ধরো কপার 2+, এটা হচ্ছে দ্বিযোজী, মানে চার্জ 2 বাট 1 পরমাণু। কিন্তু দ্বিযোজী আবার দ্বিপরমাণু হতে পারে, যেরকম O2, ও এর চার্জ কত হয়? O2- হয়, আবার সেটা দ্বিপরমাণু, 2টো পরমাণু রয়েছে, এদের ক্ষেত্রে আমরা দেখব। এর ক্ষেত্রেও সেরকম ত্রিযোজী 1 পরমাণু দেখব, যেরকম অ্যালুমিনিয়াম 3+, আবার ত্রিযোজী হচ্ছে দ্বিপরমাণুকের ক্ষেত্রে N2, N2, তাহলে N3- হয়। হ্যাঁ, আবার সেটা হচ্ছে মানে N3- মানে কি, তার চার্জ হচ্ছে 3, মানে ত্রিযোজী, আবার এটা দ্বিপরমাণু N2 লেখা হয় না, তাহলে এর ক্ষেত্রে আমরা দেখব। ঠিক আছে? তাহলে এর ক্ষেত্রেও সেরকম অ্যালুমিনিয়াম 3+, মানে ত্রিযোজী হচ্ছে 1 পরমাণু, আর হচ্ছে ত্রিযোজী দ্বিপরমাণুকের ক্ষেত্রে দেখব। ঠিক? তাহলে ফার্স্ট আমরা আসছি কার ক্ষেত্রে? একযোজীর ক্ষেত্রে। I think it covered all the stuff.
তাহলে একযোজির ক্ষেত্রে দেখো, একযোজি বলতে আমরা কি দেখব, এজি প্লাস, এইচ প্লাস, এইসবের ক্ষেত্রে, সিএল মাইনাস, এইসবের ক্ষেত্রে, ঠিক? একযোজি এক পরমাণু। আচ্ছা, একযোজির ক্ষেত্রে আমরা সবসময় এই রিলেশনটা ইউজ করব। দেখো বলো যে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন, এই একযোজির ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান কত মোল আয়ন? যোজ্যতা জায়গায় 1 বসে যাবে না তখন? একযোজিত, তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে 1 মোল আয়ন বলতে পারি। তাহলে এদের ক্ষেত্রে, একযোজির ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান হচ্ছে 1 মোল আয়ন, ঠিক না? 1 মোল আয়ন এদের ক্ষেত্রে। তাহলে এই সব একযোজি যে তোমার আয়নগুলো, এদের যদি 1 গ্রাম তুল্যাঙ্কর আধান মুক্তি ঘটে, 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণের যদি আধান মুক্তি ঘটে, তাহলে কত পরিমাণ উৎপন্ন হবে? ওই মৌলটা কত পরিমাণ উৎপন্ন হবে? 1 গ্রাম তুল্যাঙ্কের আধান মুক্তির ফলে সবসময় 1 মোল তৈরি হবে। 1 মোল কি তৈরি হবে? 1 মোল পরমাণু তৈরি হবে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্কের জন্য কতটা পরিমাণ, কত মোল পরিমাণ উৎপন্ন হবে? 1 মোল পরমাণু উৎপন্ন হবে। কেন পরমাণু বললাম, অণু কেন বললাম না? এগুলো তো এক পরমাণু। তাহলে 1 মোল আয়ন তো চার্জ যখন মুক্ত করবে, ও ক্যাটায়ন ধরো ক্যাথোডে গিয়ে কি করবে? ওই ইলেকট্রন একটা খাবে, দিয়ে এজিটা কি হিসাবে ডিপোজিট করবে? এজি হিসাবে, তো এজি প্লাসটা এজি হিসাবে ইলেকট্রন খেয়ে ডিপোজিট করবে। তাহলে এটা তো এক পরমাণু, তাই আমি বললাম 1 মোল আয়ন থেকে কি তৈরি হবে? 1 মোল পরমাণু তৈরি হবে। ফাইন, বুঝতে পেরেছো না? আচ্ছা, 1 গ্রাম তুল্যাঙ্ক বাবু, 1 গ্রাম তুল্যাঙ্কটা কত তড়িতের সঙ্গে রিলেটেড? 1 ফ্যারাডে তড়িতের সঙ্গে রিলেটেড না, তাই না? 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ পাঠালে তো 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ উৎপন্ন হয়, তাই না? তাহলে আমি বলতে পারি যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহ মানে তড়িৎ পরিমাণ যদি তুমি চালনা করো, তাহলে কতটা পরিমাণ উৎপন্ন হবে গো? 1 মোল পরিমাণ পদার্থ উৎপন্ন হবে বা মৌলটা উৎপন্ন হবে, ঠিক? আচ্ছা, যদি তাহলে এই মোল পরমাণু থেকে যদি আমি বলি যে কত সংখ্যক পরমাণু উৎপন্ন হচ্ছে, 1 মোলে কত সংখ্যক পরমাণু থাকে? 1 মোলে অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকে। তাহলে ওই পদার্থের মানে ওই মৌলের কত সংখ্যক? তাহলে 1 মোল মানে যতগুলো মোল ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক, তাহলে 1 ইন্টু এন সংখ্যক পরমাণু উৎপন্ন হবে। এই তো হয়ে গেল, ঠিক না? তাহলে একদম যদি ফাইনাল আমি লিখতে চাই, এইটা লিখতে পারি, কি লিখবো গো? 1 ফ্যারাডে দেখো, এইটা আমরা সামারি করলে এইটা আসে না যে 1 ফ্যারাডে তড়িৎ প্রবাহের জন্য 1 পরমাণু মৌলের ক্ষেত্রে উৎপন্ন মৌলের পরিমাণ কত হবে? 1 গ্রাম তুল্যাঙ্ক, বা বলতে পারি 1 মোল। এই বুঝতে পারছো তো? খুব সিম্পল তো, তাই না? কিছুই নেই। আচ্ছা, এবার এর ক্ষেত্রে হয়ে গেল। এবার হচ্ছে দ্বিযোজির ক্ষেত্রে। দ্বিযোজির ক্ষেত্রে কিন্তু আমরা দুটো কেস কনসিডার করবো। আর আমি এই জিনিসটা আমি এখানেও বলবো, দ্বিযোজির ক্ষেত্রে দুটো কেস। প্রথমে হচ্ছে দ্বিযোজি 1 পরমাণুক। দ্বিযোজির 1 পরমাণুকের জন্য, 1 পরমাণুক মানে কোনগুলো গো? এক্স্যাক্টলি, Zn2 প্লাস, কপার 2 প্লাস, এদের ক্ষেত্রে আমি প্রথমে কনসিডার করছি। এদের ক্ষেত্রে বাবু কি হবে? সেম একই জিনিস। আচ্ছা বলো, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন এদের ক্ষেত্রে সমান কত হবে, কত মোল হবে দেবো? তাহলে এর ক্ষেত্রে 1 গ্রাম তুল্যাঙ্ক, এই তো এখানে রিলেশন বসাও, 1 গ্রাম তুল্যাঙ্ক সমান 1 মোল ডিভাইডেড বাই এদের ক্ষেত্রে যোজ্যতা কত? 2, তাহলে 1/2 মোল আয়ন হয়ে যাবে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক সমান হবে 1/2 মোল আয়ন, তাই না? আবার তোমরা এক্ষুনি শিখলে এই 1 গ্রাম তুল্যাঙ্ক মানে কত তড়িতের সঙ্গে রিলেটেড? 1 ফ্যারাডের সঙ্গে। তাহলে আমি আলটিমেট কি বলতে পারি যে 1 ফ্যারাডে তড়িতের জন্য তড়িৎ দ্বারে উৎপন্ন মৌলের পরিমাণ কত হবে? হাফ মোল পরমাণু। হাফ মোল পরমাণু এখানেও কিন্তু, কারণ এগুলো তো সব 1 পরমাণু, তাই না? তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক, আমি যদি ব্যাপারটাকে পুরো সামারি করে দিই, যে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ আধান মুক্তির ফলে, হ্যাঁ,
কতটা পরিমাণ তোমার ওই ওই আয়নটার কত পরিমাণ উৎপন্ন হবে, হাফ মোল পরিমাণ পরমাণু উৎপন্ন হবে, তাই না? তাহলে এখান থেকে হচ্ছে হাফ মোল আয়ন মানে হচ্ছে এখান থেকে বলতে পারি হাফ মোল পরমাণু। কেন পরমাণু বলছি বুঝতে পেরেছো তো? হাফ মোল পরমাণু, এক পরমাণু তো এটা, তাই না? তাহলে 1 গ্রাম তুল্যাঙ্কের আধান মুক্তির ফলে হাফ মোল পরমাণু তৈরি হবে। বাবু যদি আমি এখানে যদি টোটাল পরমাণু সংখ্যা যদি আমি বলতে চাই, তাহলে দেখো হাফ মোল মানে কত সংখ্যক পরমাণু? 1 মোলে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক, হাফ মোলে কত থাকে? হাফ ইন্টু এন এ সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যক, হাফ ইন্টু অ্যাভোগাড্রো সংখ্যক টোটাল পরমাণু উৎপন্ন হবে। কি গো, ঠিক লিখেছি না? এইটাই। তাহলে এখানেও সেম জিনিসটা লিখবে। কি লিখবে? 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 পরমাণু মৌলের ক্ষেত্রে উৎপন্ন মৌলের পরিমাণ হবে হাফ মোল, বা বলতে পারি কি না হাফ মোল পরমাণু, ঠিক আছে, হাফ মোল পরমাণু, বা বলতে পারি হাফ ইন্টু এন এর সংখ্যক পরমাণু। এই বুঝতে পারছো তো? হয়ে গেল। আচ্ছা, এর আবার আর একটা অ্যাসপেক্ট রয়েছে। কি অ্যাসপেক্ট বলো তো? 1 পরমাণুগুলো এবার হচ্ছে দ্বি পরমাণুকের জন্য। নিচে কি ধরবে? হ্যাঁ ধরে যাবে, এখানে দিলে সেটার জন্য জায়গা পেয়ে যেতাম। আচ্ছা, এর 1 পরমাণু হয়েছে, এবার হচ্ছে এর দ্বি পরমাণুকের জন্য হবে। এর হচ্ছে দ্বি পরমাণুকের জন্য সেম জিনিস। বাবু দেখো 1 পরমাণুকের জন্য কত পরিমাণ উৎপন্ন হয়েছে? হাফ মোল পরমাণু উৎপন্ন হয়েছে। যদি হাফ মোল পরমাণু থেকে আমি যদি অণুতে আসতে চাই, তাহলে কি করব? পরমাণু থেকে অণুতে এলে তার যত সংখ্যক হচ্ছে পরমাণু দিয়ে একটা অণু উৎপন্ন হয়েছে সেইটা দিয়ে ভাগ করতে হবে। বুঝতে পারলে না? ধরো সাপোজ কি বলবো, ধরো সাপোজ 100টা পরমাণু তৈরি হয়েছে, অক্সিজেনের 100টা পরমাণু, অক্সিজেনের ও এর 100টা পরমাণু রয়েছে। তাহলে ও এর কতগুলো অণু রয়েছে আমি কি বলবো? কেন 100/2 সংখ্যক হচ্ছে অণু বলবো? কেন বলো তো? অক্সিজেন তো দ্বি পরমাণু, একটা অণুতে 2টো পরমাণু রয়েছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি তোমাকে, মানে যতগুলো ও পরমাণু নিয়ে গঠিত তাহলে যদি 100টা পরমাণু থাকে, সেখান থেকে যদি অণু সংখ্যাতে আমি যেতে চাই, তাহলে কি করতে হবে? যে যতগুলো পরমাণু নিয়ে ওই অণুটা তৈরি সেই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। দিলে সিম্পল তো, অণুতে চলে যাব। তোমরা ওজন টোজনের ক্ষেত্রেও এরকম করেছিলে, যে ওজনের ক্ষেত্রে যেহেতু O3, তাই কত সংখ্যক, যত সংখ্যক অণু তোমরা পেয়েছিলে, ধরো x সংখ্যক অণু পেয়েছিলে ওজনের, কত সংখ্যক পরমাণু হবে ওজনের? অক্সিজেনের পরমাণু হবে কতগুলো ওজনের? তাহলে ইন্টু 3 করতে হবে, কারণ একটা হচ্ছে ওজনের অণু 3টে করে পরমাণু নিয়ে গঠিত, তাই 3 দিয়ে গুণ করলে আমি অক্সিজেনের টোটাল পরমাণু পাবো, তাই না? x সংখ্যক অণুর জন্য। তাহলে যদি আমি আবার সে এখানে অণু পেলাম, মানে পরমাণু পেলাম, যদি পরমাণু থেকে আবার যদি অণুতে আসতে চাই, আবার 3 দিয়ে ভাগ করে দিতে হবে, তাই না? সেম জিনিসটা এখানে করা হচ্ছে, যে যত সংখ্যক পরমাণু দিয়ে গঠিত সেইটা দিয়ে ভাগ করতে হবে আর কি, অণুতে আসতে হলে। তো সিমিলার ওয়েতে আমি হাফ মোল সংখ্যক পরমাণু পেয়েছি, তাহলে যদি সেখান থেকে হাফ মোল যদি পরমাণু সংখ্যা সমান কত মোল অণু আমি যদি পেতে চাই, তাহলে হাফ মোলকে কি করতে হবে? এর হচ্ছে অক্সিজেনের হচ্ছে অক্সিজেন দ্বি পরমাণু, তাই 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে হাফ মোল পরমাণু সমান ½/2 মোল অণু হয়ে যাবে তখন, তাই না? হাফ মোল অণু হয়ে যাবে, মানে আমি বলতে পারি কি গো, 1/4 মোল অণু, এত মোল অণু হয়ে যাবে, ঠিক? তাহলে এত মোল অণু মানে কত সংখ্যক অণু গো? 1 মোল মানে হচ্ছে এন এর সংখ্যক, তাহলে 1 মোল সমান হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যক অণু। তাহলে এখানে 1/4 মোল মানে কত সংখ্যক অণু? 1/4 ইন্টু এন এর সংখ্যক অণু হবে। তাহলে এখানেও পুরো একদম লাস্টে এইরকম করে লিখে দেওয়া আছে, বইতেও দেখবে, সেটা তুলে রাখবে, যে 1 ফ্যারাডে তড়িতের জন্য 1 পরমাণু মৌলের ক্ষেত্রে উৎপন্ন মৌলের পরিমাণ হাফ মোল, এর ক্ষেত্রে হবে হাফ মোল পরমাণু, আর দ্বি পরমাণুকের ক্ষেত্রে হবে 1/4 মোল অণু, বা হচ্ছে 1/4 ইন্টু এন এ সংখ্যক অণু, ঠিক?
এবার আমরা তাহলে ত্রিপরমাণুকের ক্ষেত্রে দেখব, ত্রিযোজির ক্ষেত্রে দেখব। ত্রিযোজির ক্ষেত্রেও দুটো কেস অ্যারাইজ হবে। ত্রিযোজি হচ্ছে এক পরমাণু হতে পারে, ত্রিযোজি হচ্ছে দ্বিপরমাণু হতে পারে। তাহলে ত্রিযোজির ক্ষেত্রে এক পরমাণুকের ক্ষেত্রে আমি যদি কনসিডার করি এক পরমাণুকের ক্ষেত্রে কি হবে, কি হলো? তাহলে সেম এখানেও দেখো একই জিনিস, 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন সমান এক্ষেত্রে কত হবে? 1/3 হবে। 1 গ্রাম তুল্যাঙ্ক আয়ন মানে হচ্ছে 1/3 মোল আয়ন হবে, ঠিক না? তাই তো। তাহলে এখানে 1 গ্রাম তুল্যাঙ্ক পরিমাণ ওই আয়নের আধান মুক্তির ফলে 1/3 মোল আয়ন উৎপন্ন হবে। তাহলে 1 গ্রাম তুল্যাঙ্ক আবার কত তড়িতের সঙ্গে রিলেটেড? 1 ফ্যারাডের সঙ্গে, তাই না? সুতরাং আমি এখানে কি বলতে পারি? 1 মোল আয়ন মানে হচ্ছে 1/3 মোল পরমাণু এখানে উৎপন্ন হবে। আর যদি টোটাল পরমাণু সংখ্যা জানতে চাই তাহলে কত হবে? 1/3 ইন্টু এনে সংখ্যক পরমাণু হয়ে যাবে। আর যদি অণুতে আসতে চাও তাহলে কি করতে হবে এখান থেকে? তাহলে 1/3 ডিভাইডেড বাই 2, কারণ এগুলো সব দ্বিপরমাণু। এটা আমি কার ক্ষেত্রে বলছি? দ্বিপরমাণুকের জন্য। এটা এক পরমাণুকে, আচ্ছা একসঙ্গে আমি করে দিচ্ছিলাম না, আচ্ছা এটা দ্বিপরমাণুকের জন্য আর কি, বুঝতেই পারছো তো, আগে তো করালাম। তাহলে দ্বিপরমাণুকের জন্য কি হবে? 1/3 ডিভাইডেড বাই হচ্ছে 2, এত মোল অণু হয়ে যাবে তখন, কি মানে হচ্ছে 1/6 মোল অণু, মানে কত সংখ্যক অণু হবে? 1/6 ইন্টু এনে সংখ্যক অণু উৎপন্ন হবে। এই নাথিং এলস। হোয়াই ইউ আর হাসিতেছো? হোয়াই ইউ আর হাসিতেছো? কি গো? আচ্ছা শোনো, এরপরে হচ্ছে ফ্যারাডের সূত্রের সাহায্যে ফ্যারাডে অ্যাভোগাড্রো সংখ্যা এবং ইলেকট্রনের আধানের মধ্যে সম্পর্ক যে ডেরিভেশন দেওয়া আছে, নাথিং ইম্পর্টেন্ট, ওইগুলো ইম্পর্টেন্ট নয়। তোমাকে এত কিছু প্রুফ এগুলো জানতে হবে না। লাস্টে একদম 155 পৃষ্ঠায় যে রিলেশনটা রয়েছে ওই রিলেশনটাই শুধু জানলে হবে। শুধু ফাইনাল রিলেশন তোমার দরকার, কিভাবে এলে রিলেশনে, ওগুলো মনে রেখে কোনো লাভ নেই। তোমার আলটিমেট রিলেশনটা দরকার, মানে ই ইকুয়ালস টু এফ বাই এন, ওই রিলেশন, ওই ফর্মুলাটা শুধু লাগবে তোমার। ই হচ্ছে এখানে চার্জ, ইলেকট্রনের আধান বা চার্জ, এফ হচ্ছে এখানে ফ্যারাডে, এন হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। এটা হচ্ছে ফ্যারাডে, এটা হচ্ছে ইলেকট্রনের আধান, ঠিক আছে? দেখো এই ফর্মুলেশন তোমরা অনেক আগেও শিখেছো। আমরা বলেছিলাম না যে 1 মোল ইলেকট্রনের আধানকে বলা হয় 1 ফ্যারাডে, বলেছিলাম না? 1 মোল ইলেকট্রনের আধানকে বলা হচ্ছে 1 ফ্যারাডে। আমরা আগে পড়েছি, ক্লাস 11-এ পড়েছিলাম একবার, তাই না? ফার্স্ট চ্যাপ্টারে ছিল। তো 1 মোলে বেসিক্যালি কতগুলো ইলেকট্রন থাকবে গো? এনে সংখ্যক, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যকের চার্জ বা আধান হচ্ছে 1 ফ্যারাডে, মানে বলতে পারি 96,500 কুলম, তাই না? 96,500 কুলম। আর তাহলে একটার আয়ন এখানে কত রয়েছে? 6.022 ইন্টু 10⁻23। তাহলে একটার জন্য কত হবে? 96,500 কুলম বা 1 ফ্যারাডে ডিভাইডেড হচ্ছে এনে। এটা হচ্ছে তোমার একটা ইলেকট্রনের আধান। তুমি এটা ভাগ করলে দেখবে একটা ইলেকট্রনের আধান, ওই যে তোমরা যে কুলম্বে যেটা পাও না, 1.66 ইন্টু 10⁻19 কুলম, একা একা চলে আসবে। দেখো এটা 96,000, এইটা হচ্ছে 1 ফ্যারাডে। ফ্যারাডের হচ্ছে ইউনিটটা কি? কুলম পার মোল, 96,500 কুলম পার মোল। আর অ্যাভোগাড্রো সংখ্যার ইউনিটটা হচ্ছে পার মোল, প্রতি মোলের জন্য মোল ইনভার্স কেটে গেলে কুলমটা থাকবে, 96,500 কুলমটা চলে আসবে, ঠিক আছে? তো এই শুধু এইটা জানলে হবে। আচ্ছা, আর হচ্ছে ইলেকট্রনের আধান। ইলেকট্রনের আধান এখান থেকে তো তুমি বের করে ফেললে। আর লাস্টে রয়েছে অ্যাভোগাড্রো সংখ্যা নির্ণয়। অ্যাভোগাড্রো সংখ্যা সমান কী হবে? এন সমান কী হবে? এফ বাই ই, এফ ডিভাইডেড বাই ই করলে তুমি এখান থেকে পেয়ে যাবে। কিছু নয় এগুলো, বুঝতে পেরেছো? আর লাস্টে আর 10 মিনিট লাগবে। জ্বালানি কোষ মানে ব্যাটারি রয়েছে একটুখানি, আর কিছু নেই। হ্যাঁ, শেষ হয়ে গেছে, আজকেই শেষ করে দেবো। আচ্ছা, এরপরে আর একটা টপিক, নতুন টপিক, সেটা হচ্ছে ব্যাটারি। কিছু নেই গো এখানে,
বুঝলে, এখানে কিছুই নেই ব্যাটারিতে। এখান থেকে কোশ্চেন আসে আসে না এরকম একটা ব্যাপার, যদি আসে তো 1 নাম্বার খানি কখনো দিয়ে দেয় পুট করে একটা কোশ্চেন। তো একটা ওই লেড অ্যাসিডের সঞ্চয় কোষটা বাদ গেছে, না বাদ দিতে পারতো ওটা, কিছুই বাদ দেয়, ওই একটুখানি কিছুই নয়। আচ্ছা শোনো, ব্যাটারি ব্যাটারি একটা কি গ্যালভানিক সেল, মানে এখানে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া হবে, তার বিনিময়ে কী হবে, তড়িৎ শক্তি আমরা পাবো, ছোটোবেলা থেকেই জানছো। এখানে বেসিক্যালি দুটো প্রকারের ব্যাটারি সম্বন্ধে আমরা জানবো, একটা হচ্ছে প্রাইমারি ব্যাটারি বা হচ্ছে যাকে বলা হচ্ছে প্রাথমিক ব্যাটারি, আর একটা সেকেন্ডারি ব্যাটারি বা হচ্ছে গৌণ ব্যাটারি বলা হচ্ছে। তো প্রাইমারি ব্যাটারি কি আর সেকেন্ডারি ব্যাটারি কি একটু জানবো, আর একটু টুকটাক জিনিস জানলে হয়ে যাবে এখানে। প্রাইমারি ব্যাটারি কি বলো তো, যে ধরনের ব্যাটারি ব্যবহার যদি করতে থাকো অনেক দিন ধরে, তাহলে তার ভেতর যে রাসায়নিক পদার্থগুলো থাকে ওগুলো একটা সময় নিঃশেষিত হয়ে যাবে। ওরা হচ্ছে ওই যে বিক্রিয়ক পদার্থগুলো থাকবে ওগুলো ক্রমশ কমতে থাকবে, এক সময় কী হবে, ওর রিয়াকশান শেষ হয়ে যাবে, আর রিয়াকশান করবে না, মানে ও আর তড়িৎ শক্তি উৎপন্ন করতে পারবে না, বুঝতে পেরেছো, মানে তার কার্যক্ষমতা বিলুপ্ত হয়ে যাবে। এই ধরনের ব্যাটারিকে বলা হচ্ছে প্রাইমারি ব্যাটারি, মানে ওকে আর রিচার্জ করা যাবে না, আগের অবস্থা আবার যে রিচার্জ করে যে আবার যে ইউজ করা হবে সেটা করা যাবে না। এই ধরনের ব্যাটারির উদাহরণ হচ্ছে নির্জল কোষ, ল্যাকল্যান্ড সেল, এগুলো হচ্ছে এই ধরনের ব্যাটারির উদাহরণ। তো বেসিক্যালি ড্রাই সেল বা নির্জল সেলের কথা একটু ডিসকাস করেছে এখানে। পুরো সিম্পল জিনিস একবার করে রিডিং মারবে, পুরো সিম্পল জিনিস, ছোটোবেলা থেকে এগুলো সব পড়ে আসছো, কিছুই নেই। ওই দেখো ব্যাটারি তো তোমরা ছোটোবেলা থেকে দেখেছো, এই যে এভারেডি ব্যাটারিগুলো, সানকা, সুরিয়া, সব ব্যাটারি এগুলো, হ্যাঁ ছোটোবেলায় তোমরা দেখেছো ওই ব্যাটারিগুলো, হ্যাঁ নিপো ব্যাটারি, তো ওইগুলো সব এই ধরনের ব্যাটারির আন্ডারে পড়ছে। তো এইসব ব্যাটারিগুলোকে দেখো এখানে ডায়াগ্রামে সুন্দর করে দেওয়া আছে, মাঝখানে হচ্ছে একটা কার্বনের দণ্ড দেওয়া আছে, ওটা এখানে ব্যাটারি হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করে দণ্ড, আর বাইরের যে খোলটা দেওয়া আছে না আস্তরণটা, ওটা হচ্ছে অ্যানোড হিসাবে কাজ করে, ওটা যে জিঙ্কের হচ্ছে প্লেট আর কি, তো ওটা হচ্ছে জিঙ্কের খোল, ওটা অ্যানোড হিসাবে কাজ করে, মাঝখানের কার্বনটা হচ্ছে ক্যাথোড হিসাবে কাজ করে। তো আর হচ্ছে ওই কার্বন দণ্ডের সাইডে একটা হচ্ছে কেমিক্যালের দেওয়া আছে, ওখানে কেমিক্যালের মিক্সার দেওয়া আছে, MnO2 এবং কার্বনের চূর্ণের মিক্সার দেওয়া আছে, ডায়াগ্রামে সব সুন্দর করে লেখা আছে। এবং তার বাইরে দেওয়া আছে দেখো জিঙ্ক ক্লোরাইড এবং হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইডের একটা লেই মানে হচ্ছে মানে ওই থকথকে একটা পদার্থ আর কি, হ্যাঁ লেই দেওয়া আছে। তো এইভাবে এই সেট আপটা করা হয়েছে আর কি। এখানে কেমিক্যাল রিয়াকশান হবে, রিয়াকশানের ফলে এখানে ইলেকট্রিসিটি প্রডিউস করবে। তো এখানে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যানোড বিক্রিয়া আর ক্যাথোড বিক্রিয়াটা করবে, আর মোট বিক্রিয়াটা করবে, ঠিক আছে। আর একবার করে রিডিং মারবে, পুরো সিস্টেমটাই বুঝতে পারবে, পুরো সুন্দর করে পরপর করে একই জিনিসই বলা আছে, ঠিক আছে। এখানে ওই 159 পৃষ্ঠায় ওই যে ডান দিকে ওই উপরের দিকের ক্যাথোড অ্যানোড বিক্রিয়া, নিচে একটা কথা লেখা আছে দেখো, যে এইসব বিক্রিয়ার ফলে যে অ্যামোনিয়া গ্যাসটা উৎপন্ন হয় সেটা জিঙ্ক 2+ আয়নের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করে, জিঙ্ক অ্যামোনিয়াম একটা আয়ন তৈরি করে। জিঙ্কের সঙ্গে Z10NH3 2+ আয়ন একটা উৎপন্ন করে, যার ফলে কি হয়, ওই যে অ্যামোনিয়া গ্যাস কর্তৃক যে মানে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হলে ওর প্রেশার ক্রিয়েট করবে, প্রেশার ক্রিয়েট করলে কী হবে, তোমার সেলটা হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে পারতো, তাহলে ওই অ্যামোনিয়াটাকে ওই জিঙ্ক 2+ নিয়ে ওই কমপ্লেক্সটা তৈরি করে দেয়, জটিল যৌগ তৈরি করে, তাহলে ওই অ্যামোনিয়ার চাপ ক্রিয়েট করে ওইটাকে ক্ষতিগ্রস্ত করতে পারে না, এটা দেওয়া আছে। আর এর ভোল্টেজ হচ্ছে 1.5 ভোল্ট, ঠিক আছে। তারপরে রয়েছে সেকেন্ডারি সেল বা হচ্ছে গৌণকোষ। সেকেন্ডারি সেলটা তার থেকে একটু ডিফারেন্স কী বলো তো, ওকে রিইউজ করা যায়, মানে ওর হ্যাঁ রিচার্জেবল ব্যাটারি যেগুলো আর কি, মোবাইলের ব্যাটারি ওগুলো আর কি, মোবাইলের ব্যাটারিগুলো, ঘড়ির ব্যাটারি যেগুলো রিচার্জ করা যায় ওগুলো হচ্ছে সেকেন্ডারি ব্যাটারির আন্ডারে পড়ছে। তাহলে এই ধরনের ব্যাটারিগুলোকে হচ্ছে তুমি এগুলো গ্যালভানিক সেল, এগুলোকে তুমি রিচার্জ করে আবার হচ্ছে ইউজ করতে পারো। তো বেসিক্যালি যে মেকানিজমে ও তড়িৎ শক্তিটা উৎপন্ন করে তার ঠিক উল্টো ডিরেকশানে ওকে চার্জ দেওয়া হয়, মানে যে কেমিক্যাল রিয়াকশানটা ওখানে হয় যখন চার্জিং করা হয় তার ঠিক উল্টো রিয়াকশানটা হয়, ঠিক আছে। দিয়ে ওখানে আবার আগের অবস্থায় ও ফিরে আসে, দিয়ে আবার কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে তড়িৎ শক্তি উৎপন্ন করে, ঠিক আছে। এর একটা উদাহরণ দেখো, লেস অ্যাসিড সঞ্চয়ক কোষ, ক্ষারীয় সঞ্চয়ক কোষ, এগুলো হচ্ছে সেকেন্ডারি সেলের উদাহরণ। তো এখানে লেড অ্যাসিড সঞ্চয়ক কোষটা তোমাদের পরীক্ষার সিলেবাসে নেই, তাই এটা তোমাদের এখন পড়তে হবে না। এরপরে রয়েছে জ্বালানি কোষ। জ্বালানি কোষ থেকে পরীক্ষায় মাঝে মাঝে কোশ্চেন আসে, কিছুই নয়, এটাও একবার রিডিং মারবে সব বুঝতে পারবে। জ্বালানি কোষের সঙ্গে এটাও এক ধরনের গ্যালভানিক সেল,
এর সঙ্গে আগের গ্যালভানিক কোষের পার্থক্য কী বলো তো? ওখানে হচ্ছে কেমিক্যালসগুলো সেলের মধ্যে আগে থেকে দেওয়া থাকতো, দিয়ে ওরা রিয়াকশান করতো। এখানে বাইর থেকে বিক্রিয়কগুলোকে ওখানে প্রোভাইড করাবে, যখন ইচ্ছে খুশি মতো তুমি প্রোভাইড করবে তখন তুমি তড়িৎ শক্তি পাবে। তো এখানে দেখো খুব ইন্টারেস্টিং জিনিস, H2 গ্যাসকে এখানে অ্যানোড হিসাবে ইউজ করেছে। H2 গ্যাসের ওই যে দেখো একটা কন্টেনার রাখা হয়েছে, আর ক্যাথোডে দেখো O2 গ্যাসকে রাখা হয়েছে। তো যখন ইচ্ছে মতো তুমি H2 গ্যাস এবং O2 গ্যাস ক্যাথোড অ্যানোড দিয়ে ব্লো করাবে, দিয়ে ওখানে মাঝখানে কি থাকবে, NaOH এর একটি জলীয় দ্রবণ থাকবে, গরম জলীয় দ্রবণ থাকবে। তো H2 আর O2 ওখানে যখন তুমি পাস করবে, সেলের মধ্যে যখন পুট করবে, তখন এরা কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে কি তৈরি করবে, ইলেকট্রিসিটি প্রডিউস করবে। ক্যাথোড অ্যানোড বিক্রিয়াটা একটু দেখো, এটা হচ্ছে ক্যাথোড এবং অ্যানোডের বিক্রিয়া। বইতে যেটা আছে, তোমাকে এখানে কি করতে হবে বলো তো, বেসিক্যালি ক্যাথোডের বিক্রিয়া আর অ্যানোডের বিক্রিয়া করবে, আর মোড বিক্রিয়াটা করবে। এটা একটা ইম্পর্টেন্ট ধরনের, মানে ইম্পর্টেন্ট একটা ফুয়েল সেল বা জ্বালানি কোষ। এই মহাকাশযানে এটা ইউজ করা হয়েছিল, অ্যাপেলো মহাকাশযানে। অ্যাপেলো মহাকাশযানে এটা ইউজ করা হয়েছিল। তো তুমি যদি O2 এবং H2কে যদি তুমি কন্টিনিউয়াসলি যদি তুমি ওখানে প্রোভাইড করতে থাকো, তাহলে কি হবে, ওখানে কন্টিনিউয়াসলি তুমি তড়িৎ শক্তি পেতে পারবে ওখান থেকে, বুঝতে পেরেছো? তো অনেকটা পরিমাণ তড়িৎ শক্তি এখান থেকে পাওয়া যায়। আর লাস্টে করোশন বা অবক্ষয় রয়েছে, ওগুলো তোমরা একটু বাড়িতে একটু দেখে নেবে, তাহলে পরের দিন আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করবো, তাই তো? তব তক কে লিয়ে টেক কেয়ার অ্যান্ড বাই বাই।